ম্যাডাম গ্যাস আইছে। আরে ম্যাডাম গ্যাস আইছে। ও আচ্ছা, গ্যাস চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তোমার গ্যাসের দাম কত? ম্যাডাম 1850 টাকা। ও আচ্ছা, তুমি ওইখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার, এইটা তো এক্স হাজব্যান্ড, কিন্তু এত বছর পর তাও আবার গ্যাস সিলিন্ডার নিয়ে আমার বাড়িতে আসছে। ওর তো অনেক টাকা পয়সা ছিল, হঠাৎ এমন কি হলো যে ওর গ্যাস সিলিন্ডারের কাজ করতে হইতেছে, মানুষের বাসায় বাসায় গ্যাস সিলিন্ডার দিতে হইতেছে। এই রহস্য তো আমার জানতেই হবে, যেভাবেই হোক এই রহস্যটা আমি জেনেই ছাড়বো। যাই হোক, ওর সামনে তো এইভাবে যাওয়া যাবে না, এইভাবে গেলে ও আমাকে চিনে ফেলবে। তখন কি করা যায়? হ্যাঁ, আমি ওর সামনে ঘুমটা দিয়ে যাব। আমি যদি ওর সামনে ঘুমটা দিয়ে যাই তাহলে ও আমাকে কিছুতেই চিনতে পারবে না। কি হলো ম্যাডাম, আসেন। ঠিক আছে, আমি আসছি। এই তো টাকাটা, এবার এই টাকা নিয়ে আমি ওর সামনে যাই। হ্যাঁ না, আপনার টাকা। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম এখানে তো 2000 টাকা আছে, আমার বিল তো 1850 টাকা হয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই 2000 টাকাই আমি আপনাকে দিছি। গ্যাসের টাকা রাইখা যতটা বাঁচবে ওগুলো আপনার টিপস। আচ্ছা, একটা কথা বলেন তো, জি ম্যাডাম। আপনি কি এই গ্যাস সিলিন্ডার কাঁধে করে 7 তলা নিয়ে আসছেন? জি ম্যাডাম, আপনাদের লিফটটা নষ্ট, কান্দে করে এই 7 তলা পর্যন্ত আইছি ম্যাডাম। ও আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন আসি। আরে কি বলছেন, যাবেন মানে? আপনি এত কষ্ট করে 7 তলা সিঁড়ি বেয়ে বাসায় কাঁধে করে গ্যাস সিলিন্ডার নিয়ে আসছেন, আপনি এখনই চলে যাবেন? আপনি একটা কাজ করেন, আপনি ভিতরে গিয়ে বসেন, আমি আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছি। না না ম্যাডাম, আমার আরও অনেকগুলো গ্যাসের বোতল মানুষের বাসায় দিতে হবে ম্যাডাম। যদি আবার লেট হয়ে যায় তাহলে মহাজন আবার চিলাপালা করবে আমার সাথে। ম্যাডাম আমি এখন আর বসবো না ম্যাডাম, আমি যাই ম্যাডাম। আরে দাঁড়ান না, এই 2-4-5 মিনিট লেট হলে কিছু হবে না। আপনি এত কষ্ট করে আসছেন, তাছাড়া আপনি তো ঘেমে গেছেন, আপনি একটু রেস্ট করেন, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি। চলেন না ভেতরে। ম্যাডাম আমার না হাতে একটু সময় নেই ম্যাডাম, আমি যদি এখানে একটু সময় নষ্ট করি তা আমার মহাজনটা না অনেক খাওড়া, অনেক বাজে বাজে কথা বলে, অনেক চিলাপালা করে ম্যাডাম। আমি ম্যাডাম জায়গা ম্যাডাম এখন। আরে কিছু হবে না বললাম তো, আপনি চলেন, আমি আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিচ্ছি, আপনি খেয়ে তারপর যাইন। চলেন। ম্যাডাম আপনি যেহেতু এতবার বলতেছেন, আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আচ্ছা, আপনি যান। আহারে বেচারা, যে কিনা একটা সময় লাখ লাখ টাকা ইনকাম করতো, আর আজকে সে সামান্য 150 টাকা টিপস পেয়ে কত খুশি। একটা বারের জন্য আমাকে প্রশ্ন করলো না যে আমাকে এই 150 টাকা কেন দিচ্ছেন, এই 150 টাকা টিপস আমার লাগবে না। হায় রে মাবুদ, তোমার লীলা খেলা বোঝা বড়ই দায়। ওই যে একটা কথা আছে না, সকালবেলার বড় লোক রে তুই গরিব সন্ধ্যাবেলা। যাই, আমি ওর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যাই। বেচারা সারাদিন কতই না কষ্ট করে। আরও রহস্য জানার আছে, জানি না, ওর কাছে জিজ্ঞেস করলে আর কী কী জানতে পারবো। কত বছর ধরে তো ওর সাথে আমার কথা হয় না, কোনো যোগাযোগ নেই। জানি না ওর দিনকাল কিভাবে কাটে, সব কিছু আমার জানতে হবে। ওর আজকে মানুষের বাসায় গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার কারণ কি? ও লাখ লাখ টাকা ইনকাম করতো, সেইখানে আজকে সামান্য কিছু টাকার জন্য এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করতেছে, এগুলো কিসের জন্য? এই রহস্যটা আমার জানতেই হবে। হায় রে, আমার একসময় কোটি কোটি টাকা ছিল, এরকম সোফা এছাড়াও দামি সোফা আমার বাড়িতে ছিল, আর আজকে আমি মানুষের বাসায় গ্যাস সিলিন্ডার দিই। আরে আরে কি ব্যাপার, আপনি নিচে কেন বসে আছেন? ওঠেন, সোফায় বসুন।
না ম্যাডাম, ওই আমার সারা শরীরে তো অনেক ধুলোবালি, এই জন্যই ম্যাডাম ভালো আপনার সোফাটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য বসি না ম্যাডাম। আরে আপনি এসব কি বলছেন? আপনি বসেন, কিচ্ছু হবে না, বসেন বসেন এখানে। আমরা তো সবাই মানুষ, তাছাড়া আপনার গায়ে কোনো নোংরা নাই, আপনি বসুন। আচ্ছা ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব? জি ম্যাডাম, করুন। হ্যাঁ, বলবো, কিন্তু তার আগে আমি আপনার জন্য এই যে ঠান্ডা পানি নিয়ে আসছি, এই ঠান্ডা পানিটা খেয়ে নেন। ম্যাডাম অনেক পায়ের তৃষ্ণা পেয়েছিল আমার, জানেন না, খুব কষ্ট হয়েছে ম্যাডাম। ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আমি এখন আসি ম্যাডাম। দাঁড়ান না। ম্যাডাম আপনি যেন কি জিজ্ঞেস করছিলেন আমার কাছে? হ্যাঁ, যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে না আমার পরিচিত পরিচিত লাগছে। আচ্ছা, আপনি নেহার হাজবেন্ড বাবু না? জি ম্যাডাম, কিন্তু ম্যাডাম আপনি আপনি আমাকে চিনলেন কিভাবে? আসলে নেহা আমার বান্ধবী, ও আপনার বিষয়ে আমাকে অনেক কিছু বলছে, আর আপনার ফটো আমাকে দেখাইছে, এই কারণেই আমি আপনাকে চিনতে পারছি। আর আমি তো নেহার মুখ থেকে শুনছিলাম আপনি নাকি লাখ লাখ টাকা ইনকাম করতেন, আপনি লাখ লাখ টাকার মালিক। তাহলে আপনার আজকে কি এমন কষ্টের সময় এসে গেল যার কারণে আপনার মানুষের বাসায় গ্যাস সিলিন্ডার দিতে হইতেছে? আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে কি হয়েছে, কিসের জন্য আপনি এত পরিশ্রম করতেছেন, এত কষ্ট করতেছেন, এটার কারণ কি? আসলে ম্যাডাম এই বিষয়গুলো আমি আসলে বলতে চাই না ম্যাডাম, আমি আজকে আসি ম্যাডাম। আরে আপনি বসেন না, দেখেন আমার না জানার খুব ইচ্ছে করতেছে, আপনি প্লিজ আমাকে একটু সব কিছু খুলে বলেন না, কি হয়েছে? ম্যাডাম আপনি এত অনুরোধ আমাকে করেন না, কারণ আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে, আসলে আমি বিষয়গুলো আপনার সামনে আমি প্রকাশ করতে চাচ্ছি না ম্যাডাম। আমার জীবনে অনেক বড় স্টোরি আছে, অনেক বড় গল্প আছে ম্যাডাম, এ যদি শোনেন তাহলে অনেক সময়ের প্রয়োজন, আর আমারও না এত সময় নাই। আপনাকে তো আমি এর আগেও বললাম আমার অনেক বাসায় যাইতে হবে, আমার অনেকগুলো গ্যাসের বোতল দিতে হবে। এখন যদি আমি ওই গ্যাসের বোতলগুলো না দিই তাহলে ওই যে বললাম আমার মহাজন খুব খাওড়া, ও অনেক বাজে বাজে কথা আমাকে শোনাই দিব। আমি ম্যাডাম যাই, আমি আজকে আর বলতে পারবো না ম্যাডাম। না না ভাইয়া, আপনি যাবেন না, আপনার কথা শুনে মনে হচ্ছে এটার মধ্যে কোনো একটা রহস্য আছে, আপনি কি যেন একটা আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করতেছেন। ভাইয়া প্লিজ 2 মিনিট শান্ত হয়ে বসেন না, আপনি আমাকে সব কিছু খুলে বলেন আসলে কি হয়েছে। আমি তো নেহার মুখ থেকে শুনছিলাম আপনি নাকি নেহাকে রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছিলেন, ওই মেয়েটাকে নাকি বিয়েও করছেন, কিন্তু কি হইলো? সব কিছু তো ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কি এমন হইলো যার কারণে আপনি এত কষ্ট করতেছেন? প্লিজ ভাই আমাকে বলেন না, আমার সব কিছু জানতেই হবে, বলেন প্লিজ। কি বলেন ম্যাডাম? ম্যাডাম আপনি এত কিছু জানেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম। আপনি আমার স্ত্রী নেহার বান্ধবী হয়ে আপনি দেখি আমার বিষয়ে অনেক কিছুই জানেন। যেহেতু ম্যাডাম আপনি এত কিছু জেনে গিয়েছেন আর আপনার সাথে দেখাও হয়ে গেছে, আপনাকে কথাগুলো বলি ম্যাডাম। ম্যাডাম তাহলে শুনুন ম্যাডাম। আসলে ম্যাডাম আপনার বান্ধবী নেহাকে আমি খুবই ভালোবাসতাম, সেটা হয়তো বা আপনিও জানেন। আমার জীবনের ছাড়াও তাকে বেশি ভালোবাসতাম ম্যাডাম। আসলে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তো পরিবার থেকে মেনে নিয়েছিল না। আমার বাবা এবং মা অনেক নিষেধ করেছিল, তারপরেও না আমি আমার বাবা মার কথা না রেখে আমি নেহাকে বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, আমরা ভালোই ছিলাম। তারপরে একটা ছোটোখাটো একটা বিজনেস করি, বিজনেস থেকে কিছু টাকা পয়সা সঞ্চয় করেছিলাম। তারপরে বড় একটা বিজনেস শুরু করি। আর নেহা আমাকে অনেকবার বলেছিল যে তুই কিছু টাকা আমাদের সঞ্চয় আছে, এই টাকা দিয়ে আমরা একটু বড় ধরনের বিজনেস করি। আসলে তার কথা আমি ফেলে দিইনি, আমি বড় ধরনের একটা বিজনেস শুরু করি। ওই বিজনেসে নেহার আমি অনেক পরিশ্রম করে আল্লাহর রহমতে আমার 5 বছর পরে আমার টাকা পয়সা অর্থ সম্পদ এবং 3টা ফ্যাক্টরি পর্যন্ত আমি করেছি। আপনি জানেন না, আমার ঢাকাতে তিনটা বাড়ি করেছি আমি 3টা বাড়ি করেছি, আমার কোনো জিনিসের অভাব নাই।
আমার নেহা আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছে, তার কঠোর পরিশ্রমে আমি সকল বিজনেসম্যানের ভিতরে আমি একজন ছিলাম। আপনি জানেন না, নেহা না আমাকে অনেক সাপোর্ট করেছে। এখন আমি না হারে হারে টের পাচ্ছি। তার কথা না আমার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে মনে পড়ে যে আসলে আমি আমার জীবনে কাকে হারিয়ে ফেললাম, কাকে হারিয়ে কি আনলাম। আপনি জানেন না, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। একটা মেয়ে আমার খুব ভালো লাগে। এই ভালো লাগার থেকে একটা মেয়েকে আস্তে আস্তে আমি পছন্দ করি। তাকে আমি নেহাকে না বলে আমি তাকে বিয়ে করি। আমি যে তাকে বিয়ে করার পরে নেহা শোনার পরে নেহা খুব কষ্ট পেয়েছিল। আমার নেহা আমাকে বলেছিল, বাবু তুমি এটা কী করেছো? বলেন, বলবে না কেন? কোনো নারী কি চায় তার স্বামীর ভাগ অন্য কোনো নারীকে দিতে? কোনো নারী চাবে না। আমি অনেক বুঝিয়েছিলাম নেহাকে, কিন্তু নেহা আর আমার কোনো কথা বুঝি নাই, কোনো কথা শুনি নাই। না শুনে সে আমাকে রেখে সে বাসা থেকে চলে আসে। আমি তাকে অনেক খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমি তাকে আর পাইনি। তারপরে আমি যাকে বিয়ে করেছিলাম তাকে নিয়ে সংসার জীবন শুরু করি। সংসার জীবন শুরু করার পরে 1-2 মাস ভালোই যাচ্ছিল আমাদের, কিন্তু কি দিয়ে কি হয়ে গেল যে আমার জীবনে সে আমার কাছ থেকে ধীরে 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 আমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি এবং আমার ফ্যাক্টরি তার নিজের নামে করে নেয়। তার নিজের নামে করে নিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেয়। আমি টানা 8টা বছর জেল কেটে বের হয়ে আমি দেখি আমার আর কিচ্ছু নাই। আমার যে গুলশানে যে বাড়িটি ছিল সে বাড়িটিও তার নিজের নামে করে নিয়েছে। এখন সে বাসার সিকিউরিটি গার্ডও আমাকে ঢুকতে দেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর দেখি আমি যাকে বিয়ে করেছিলাম সে অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতেছে। আপনি যেহেতু নেহার বান্ধবী, তাই আমার এই কষ্টের কথাগুলো আপনার সামনে বললাম। আপনি জানেন না আমি আমার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না, কাউকে বলতে পারি না। বুকটা ফেটে যায় কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে পারি না। আপনি জানেন না, ওই যে আপনাকে বললাম মিথ্যে মামলা দিয়েছিল, আমি মিথ্যে মামলায় 8টা বছর জেল কেটেছি। জেল কেটে বের হয়ে আমার যত আত্মস্বজন ছিল আপনি জানেন না, যখন আমার অনেক টাকা পয়সা ছিল না, তখন আমার আত্মস্বজন, তখন আমার ভাই ভাই বলেছে অনেক টাকা পয়সা নিয়েছে। আর যখন আমি বিপদে পড়েছি তখন আমার কোনো আত্মস্বজন আমার পাশে পায় নাই, আমাকে অচেনার ভান ধরেছে, আমাকে পরিচয় দিই নাই। আসলে ঢাকার মতন জায়গায় আমার না থাকার জায়গা ছিল না। কোথায় যাব, কি খাবো, কি করব, আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমার এক ভাইয়ের পরিচয়ে আসলে আমি এই গ্যাস সিলিন্ডারের কাজটা নিয়েছিলাম। আমি এই যে গত 2 মাস হচ্ছে আমি এই গ্যাসের কাজটা করতেছি। মানুষের বাসায় বাসায়, মানুষের বাসায় বাসায় যে আমি এই গ্যাসগুলো দিচ্ছি নিজের কাঁধে উঠায়। আহা, একসময় টাকাকে টাকা বলি নাই, লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি, কোনো জিনিসের অভাব নাই। সেই ছেলে আজকে মানুষের বাসায় গ্যাস দিচ্ছে। সামান্য 150 টাকা টিপস পেয়ে অনেক খুশি হচ্ছে। কেন জানেন? কারণ এই পেটের দায়। আসলে আল্লাহ যদি এই পেটটা না দিত না, তাহলে মানুষ এত কষ্ট, এত পরিশ্রম করতো না। মানুষ সব এই পেটের জন্যই কষ্ট করে, পরিশ্রম করে। আসলে আমার না আর কোনো কিছু বলার নাই। আমার জীবনে একটা শিক্ষা আমি পেয়েছি। আমার আমার মনে হয় আমার নেহা আমাকে অভিশাপ দিয়েছে। আমি নেহার অভিশাপে আমি ধ্বংস হয়ে গিয়েছি। আসলে সে অভিশাপ কেন দিবে না বলেন? কারণ নেহার সাথে যে কাজটা আমি করেছি, আসলে কাজটা আমার মোটেও ঠিক হয়নি। কারণ যে মানুষটা বিপদের সময় আমার পাশে ছিল, ওই মানুষটাকে আমি সুদিনের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি। এই জন্য হয়তোবা ওই আল্লাহ মেনে নেয়নি। এই জন্য নেহার ডাকটা আল্লাহ শুনেছে। আমি যেমন নেহাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, আল্লাহ তেমন আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবে কি না। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে মাপ চাই। আর আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, কারণ নেহা যদি আমাকে মাফ না করে আল্লাহ মাফ করবে কিভাবে বলুন? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নেহার সাথে। আমি যদি নেহাকে কখনো পাই তাহলে আমি নেহাকে বলবো, নেহা আমি অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি।
আমাকে আমাকে তুমি মাফ করে দাও। আমার মনে হয় না যে নেহা আমাকে মাফ করবে, আমার মনে হয় না, কারণ আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নেহার সাথে। না না, নেহা আপনাকে অনেক ভালোবাসে। নেহা কখনোই আপনাকে অভিশাপ দেয়নি। নেহা কখনোই চায়নি যে আপনার কোনো ক্ষতি হোক, আপনার উপর আল্লাহ নারাজ হোক, আপনার আপনার এত বড় সর্বনাশ হোক। নেহা আপনাকে পাগলের মতো ভালোবাসতো। আর আপনি কি বললেন? আপনি কখনো নেহাকে সামনে পেলে আপনি ওর কাছে মাফ চাইবেন? চিনতে পারেন না? আরে 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 নেহা তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছো আমি ওই দিন তোমার বাসা থেকে চলে আসছি আর আমি তোমাকে ভুলে গেছি? না, ওই দিন আমি রাগের মাথায় তোমার বাসা থেকে চলে আসছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমার ওইখান থেকে চলে আসার পরে আমি তোমাকে কত যে মিস করছি, তোমার কথা যে কত মনে করছি। এমনকি আমি তোমার জন্য সব সময় কান্না করছি। আমার এমন কোনো রাত যায়নি যেই রাতে তোমার জন্য আমার চোখ থেকে পানি পড়েনি। এমন কোনো রাত যায়নি যেই রাতে তোমার কথা ভেবে আমার বালিশ ভিজেনি। শুধুমাত্র আমার ঘরের বালিশটাই জানে আমি তোমার জন্য কত কান্না করছি, কত চোখের পানি ফেলছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম কি, এখনও আমি তোমাকে ভালোবাসি। আমি সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ, আমার স্বামী যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে, আমি যদি আমার স্বামীকে সত্যি ভালোবেসে থাকি, একদিন না একদিন তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিবেই। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, বাবু যদি এক দিনের জন্য হলেও, এক সেকেন্ডের জন্য হলেও আমাকে ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার বাবুকে আমার কাছে ফিরিয়ে দিবে। আল্লাহ হয়তো আমার সেই ডাকটা শুনেছে, তার জন্যই আল্লাহ তোমাকে আজ আমার কাছে পাঠাইছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, আমি তোমাকে চেয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আল্লাহর কাছে কখনো তোমার নামে কোনো অভিশাপ দিইনি। আমি সব সময় চাইতাম তুমি যেইখানে থাকো, যার সাথে থাকো, তুমি সব সময় ভালো থাকো। কিন্তু আজকে তোমাকে দেখার পরে আমি বুঝতে পারলাম যে তুমি খুবই কষ্টে আছো। তুমি জানো বাবু, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছ থেকে চলে আসার পরেও আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আমি শুধু তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। আমি জানতাম আমার বাবু একদিন আমার কাছে ঠিকই চলে আসবে। সে সব বাধা, সব দণ্ড পেরিয়ে আমার কাছে চলে আসবে। আমি তোমাকে বলছিলাম না, একটা মেয়ে সব সহ্য করতে পারে, সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু বিশ্বাস করো, একটা মেয়ে কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, নিজের স্বামীকে কখনো অন্য কারোর সাথে শেয়ার করতে পারে না। আমিও পারিনি। তোমাকে আমি ভালোবেসে আমার ফ্যামিলির অমতে আমি তোমাকে বিয়ে করছিলাম। আমি আমি তোমাকে খুব ভালোবাসতাম বলেই আমি তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে আমি তোমার হাত ধরছিলাম, তোমার সাথে ঘর বাঁধছিলাম। তুমি যখন আমাকে রেখে আর একটা মেয়েকে বিয়ে করলা, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমি যাকে এত বিশ্বাস করলাম, যাকে এত ভালোবাসলাম, সেই মানুষটা কিনা আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলো। এটা সে কিভাবে পারলো? কিন্তু এই জন্যই আমি সেই দিন তোমার কাছ থেকে চলে আসছিলাম। কিন্তু আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসাটা তোমার প্রতি সেই আগের মতোই আছে। কি বলো তুমি? তুমি তাহলে কি এখনো বিয়ে করোনি? না, আমি এখনো বিয়ে করিনি। কিভাবে বিয়ে করি বলো? আমি যে শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কখনো অন্য কোনো পুরুষের কথা চিন্তাই করিনি। আমার মনে প্রাণে সবসময় শুধু তোমারই বসবাস, সবসময় শুধু তুমিই থাকো। আমি
বুকে একজনকে রেখে আরেকজনের সাথে তো সংসার করতে পারবো না। তার কারণে আমি এখনো বিয়ে করিনি। ওই যে বললাম, আমি তোমার আশায় পথ চেয়ে বসে আছি, কবে তুমি আমার কাছে ফিরে আসবা। অবশেষে দেখো, সেই দিনটা এত বছর পরে ফিরে আসলো। তুমি আজকে আমার এত কাছে। আমি জানতাম তুমি ঠিকই একদিন না একদিন আমার কাছে ফিরে আসবা। নেহা, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় অপরাধ করেছি তোমার সাথে নেহা। আসলে আমি সেদিন যে আসলে আমার যে কি হয়েছিল আমি জানি না। আমি ভুলে গিয়েছিলাম আমার অতীতকে, ভুলে গিয়েছিলাম আমার বিপদের সময় আমার পাশে কে আমাকে সাপোর্ট দিয়েছে। আমি বুঝতে পারি নাই, আমার সাথে এত বড় কিছু হয়ে যাবে। আসলে না, আমাকে না আল্লাহ একটা উচিত শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাকে চোখে আঙুলে দেখিয়ে দিয়েছে আসলে আমার প্রিয় মানুষটা কে, কে আমার প্রিয় মানুষটা। আমি আসলে তোমার সাথে নিহা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওগো, দেখো, তুমি আমার স্বামী। তোমার এই কষ্টের কথাগুলো যখন শুনছি, আমি তখনই তোমাকে মন থেকে মাফ করে দিছি। তুমি আর আমার কাছে এইভাবে মাপ চেয়ে আমাকে ছোট করো না। হাজার বলেও তুমি আমার স্বামী। তুমি ভুল করছো, তুমি আবার ভুলটা বুঝতেও পারছো, এতেই আমার কাছে অনেক। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না। তুমি যে সব ভুল বুঝে আবার আমার কাছে ফিরে আসছো, তোমাকে যে আবার আমি এত বছর পরে ফিরে পেয়েছি, এটার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আর শোনো, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে তোমার আর ওইসব গ্যাস সিলিন্ডারের কাজ করার কোনো দরকার নেই। আজকে থেকে তুমি আমার বাসায় থাকবা, আমার সাথে থাকবা। আমি তোমার জন্য আগে যেমন কষ্ট করছি, প্রয়োজন পড়ে এখন ওইরকম কষ্ট করব। আমি আগে যেরকম তোমার সাথে ছিলাম, সব সময় তোমার সঙ্গ দিয়েছি, এখন আমি সব সময় তোমার সাথে থাকব। তোমার জন্য আমার যা করা প্রয়োজন আমি তাই করব। আমার যত কষ্ট করা প্রয়োজন আমি তত কষ্ট করব। আমি শুধু তোমার সফলতা দেখতে চাই। তুমি আজকের থেকে আমার সাথেই থাকবা, তুমি আর কোথাও যাইবা না। আর এত পরিশ্রম করে কাজ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই তোমার। ইনশাআল্লাহ, তুমি যদি আমার পাশে সে আগের মতন থাকো না, তা আমি আবারও সফল একজন বিজনেসম্যান হতে পারবো। আমি সবসময় চাবো তুমি আমার পাশে আমাকে আগের মতন সাপোর্ট দাও। আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি পারবা।